৯০-এর দশকের শেষভাগে বেঙ্গালুরুর এক পুরনো সিনেমা হলের পেছনের সরু গলিটায় মাঝরাতে এক যুবক একা বসেছিল। তার সামনে ছেঁড়া খাতার কয়েকটা পাতাগুলোতে লেখা ছিল অদ্ভুত সব লাইন, সমাজ, ক্ষমতা, মানুষ আর ভণ্ডামি নিয়ে প্রশ্ন। সেই যুবক জানত না কয়েক বছর পর এই লেখাগুলোর জন্যই তাকে পাগল, বিপজ্জনক কিংবা বিপ্লবী বলা হবে। সেই যুবকের নাম ছিল উপেন্দ্র রাও। কিন্তু এই গল্পটা তার সুপারস্টার হওয়ার আগের, ক্যামেরার ঝলকানির আগের, যখন সে শুধু একজন ক্ষুধার্ত ভাবুক, নিজের ভেতরের আগুনকে বোঝার চেষ্টা করা এক সাধারণ মানুষ, যে বিশ্বাস করত সিনেমা শুধু বিনোদন না, সিনেমা মানুষের মুখোশ খুলে দিতে পারে। এই অজানা সত্য দিয়েই উপেন্দ্র রাওয়ের জীবনের গল্প শুরু হয়। উপেন্দ্র রাও জন্মগ্রহণ করেন 18 সেপ্টেম্বর 1967 সালে কর্ণাটকের একটি সাধারণ পরিবারে। শৈশব থেকেই তিনি ছিলেন প্রচলিত নিয়মের বাইরে। পড়াশোনায় খুব নিয়মিত হলেও তার আগ্রহ ছিল মানুষের আচরণ, মনস্তত্ত্ব আর সমাজের দ্বিচারিতা নিয়ে। বন্ধুদের সঙ্গে খেলাধুলার মাঝেও তাকে প্রায়ই চুপচাপ বসে ভাবতে দেখা যেত, কেন মানুষ একরকম বলে আরেক রকম করে, কেন ক্ষমতা মানুষকে বদলে দেয়। এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তার চিন্তার জগৎ তৈরি করে। কলেজ জীবনে উপেন্দ্র নাটকের সঙ্গে যুক্ত হন, কিন্তু সেখানেও তিনি প্রচলিত গল্পে সন্তুষ্ট ছিলেন না। তিনি চাইতেন এমন চরিত্র যা দর্শককে অস্বস্তিতে ফেলবে, আয়নার সামনে দাঁড় করাবে। তার এই ভিন্ন চিন্তাভাবনার জন্য অনেক সময়ই তিনি শিক্ষকদের বিরক্তির কারণ হন, কিন্তু উপেন্দ্র থামেননি। থিয়েটার থেকে সিনেমার জগতে পা রাখার সময় তিনি বুঝে গিয়েছিলেন শুধু অভিনেতা হয়ে তিনি নিজের কথা বলতে পারবেন না, তাকে পরিচালক হতে হবে, লেখক হতে হবে, নিজের ভাষা তৈরি করতে হবে। শুরুতে ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও উপেন্দ্র দ্রুত বুঝে যান এই পথ তার নয়। তিনি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে গল্প বলতে চান, এমন গল্প যা মূলধারার সিনেমার নিয়ম ভাঙবে। 1992 সালে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এই সময়টাই ছিল তার শেখার সময়। তিনি চুপচাপ সব দেখতেন, শিখতেন কিভাবে তারকা তৈরি হয়, কিভাবে প্রযোজকরা গল্প বদলে দেয়, কিভাবে বাজার সিনেমাকে নিয়ন্ত্রণ করে। আর এসবের মাঝেই তিনি নিজের ভেতরে একটা প্রতিজ্ঞা করেছিলেন, সুযোগ পেলে তিনি কখনো আপোস করবেন না। 1995 সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র থার্লে নানমাগা মুক্তি পায়। ছবিটি তেমন আলোড়ন না তুললেও ইন্ডাস্ট্রির ভেতরে অনেকেই বুঝে গিয়েছিলেন এই লোকটা আলাদা, তার চোখে গল্প দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে 1998 সালে ওম মুক্তির পর। এই ছবি শুধু কর্ণাটক নয়, পুরো ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায় তৈরি করে। ওম ছিল না কোনো রোম্যান্টিক গল্প, না কোনো সহজ নায়ক খলনায়ক লড়াই। এটি ছিল অপরাধ, ক্ষমতা আর সমাজের নিষ্ঠুর বাস্তবতার আয়না। উপেন্দ্র এখানে দেখিয়েছিলেন কিভাবে সমাজ নিজেই অপরাধী তৈরি করে। ছবিটি এতটাই বাস্তব ছিল যে অনেক বাস্তব গ্যাংস্টার ছবিটি দেখে নিজেদের জীবন বদলানোর সিদ্ধান্ত নিয়েছিল বলে শোনা যায়। ওম উপেন্দ্রকে রাতারাতি আলাদা স্তরে নিয়ে যায়, কিন্তু তিনি তারকা খ্যাতিতে ভেসে যাননি, বরং আরও বেশি প্রশ্ন করতে শুরু করেন। এরপর আসে উপেন্দ্র নামের ছবি, যেখানে তিনি শুধু পরিচালক নন, অভিনেতা হিসেবেও দর্শকদের সামনে হাজির হন। এই ছবিটি ছিল মানসিক দ্বন্দ্ব, কামনা, ক্ষমতা আর আত্মপরিচয়ের এক ভয়ঙ্কর মিশ্রণ। অনেকেই ছবিটি দেখে অস্বস্তি বোধ করেছিলেন, কেউ কেউ একে অশ্লীল বলেছিল, কেউ বলেছিল দার্শনিক। কিন্তু উপেন্দ্রের কাছে এই প্রতিক্রিয়াই ছিল সাফল্য, কারণ তিনি চেয়েছিলেন দর্শক আরাম না পাক, ভাবুক হোক। উপেন্দ্রের সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার সংলাপ, যা সরাসরি আঘাত করত সমাজের ভণ্ডামিতে। তিনি প্রেম দেখিয়েছেন, কিন্তু তা ছিল আত্মকেন্দ্রিক মানুষের প্রেম। তিনি নায়ক দেখিয়েছেন, কিন্তু সেই নায়ক ছিল ত্রুটিপূর্ণ, অহংকারী, কখনো নিষ্ঠুর। তার চরিত্রগুলো কখনো পূজার যোগ্য ছিল না, বরং প্রশ্নের জন্ম দিত। 2000 সালের পর উপেন্দ্র একের পর এক ভিন্নধর্মী কাজ করেন। ছবিতে তিনি দর্শকের সহনশীলতার পরীক্ষা নেন। স্বস্তিক ছবিতে ধর্ম আর রাজনীতির বিপজ্জনক সম্পর্ক নিয়ে কথা বলেন। এই সময় তিনি বুঝে যান তিনি যে পথে হাঁটছেন তা সহজ নয়। প্রযোজকদের সঙ্গে তার সংঘাত বাড়ে, সেন্সরের সঙ্গে তার লড়াই হয়, কিন্তু উপেন্দ্র পিছু হটেননি। ব্যক্তিগত জীবনে উপেন্দ্র বরাবরই প্রচারের বাইরে থাকতে চেয়েছেন। 2003 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর সঙ্গে তার বিয়ে হয়। এই সম্পর্কও ছিল শান্ত, মিডিয়ার আলো থেকে দূরে। তিনি বিশ্বাস করতেন শিল্পীর কাজই তার পরিচয় হওয়া উচিত। সময়ের সঙ্গে সঙ্গে উপেন্দ্রের সিনেমা কমে আসে, কিন্তু তার প্রভাব কমেনি, বরং তার পুরনো কাজ নতুন প্রজন্ম নতুনভাবে আবিষ্কার করতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় তার সংলাপ ভাইরাল হয়, মানুষ বুঝতে শুরু করে তিনি কতটা এগিয়েছিলেন তার সময়ের তুলনায়। 2015 সালে উপেন্দ্র 2 দিয়ে তিনি আবারও প্রমাণ করেন তিনি থামেননি। এই ছবি ছিল আত্মপর্যালোচনা, অহংকার আর মানব স্বভাব নিয়ে এক জটিল উপস্থাপনা। যদিও সবাই ছবিটি সহজে বুঝতে পারে
পারেনি, কিন্তু যারা বুঝেছিল তারা জানত উপেন্দ্র এখনও নিজের ভাষায় কথা বলছেন। রাজনীতিতে তার সংক্ষিপ্ত প্রবেশও ছিল আলোচনার বিষয়। তিনি কর্ণাটক প্রজ্ঞাবন্ত জনতা পার্টি গঠন করেন, কিন্তু এখানেও তার চিন্তাভাবনা ছিল প্রচলিত রাজনীতির বাইরে। যদিও এই উদ্যোগ বড় সাফল্য পায়নি, তবুও এটি প্রমাণ করে উপেন্দ্র শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও প্রশ্ন করতে ভালোবাসেন। উপেন্দ্র রাওয়ের জীবন আসলে একজন বিদ্রোহীর গল্প, যে বিদ্রোহ হাতে অস্ত্র নিয়ে নয়, বরং ক্যামেরা আর কলম নিয়ে করেছে। তিনি দেখিয়েছেন সিনেমা যদি সাহসী হয় তবে তা সমাজকে নড়াচড়া করাতে পারে। আজও উপেন্দ্রকে সহজে কোনো ঘরে ফেলা যায় না। তিনি না পুরোপুরি তারকা, না পুরোপুরি দার্শনিক। তিনি এমন একজন শিল্পী যিনি দর্শকের সঙ্গে আপোষ করেননি, নিজের চিন্তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। তার গল্প তাই শুধু একজন অভিনেতা বা পরিচালকের জীবনী নয়, এটি একজন মানুষের গল্প যে নিজের সময়ের অনেক আগেই হেঁটে গিয়েছিল, আর সেই কারণেই হয়তো অনেকেই তাকে পুরোপুরি বুঝতে পারেনি। কিন্তু ইতিহাসে তার জায়গা অটল, কারণ উপেন্দ্র রাও প্রমাণ করেছেন সাহসী চিন্তা কখনো জনপ্রিয় না হলেও তা চিরস্থায়ী হয়।